আসসালামু আলাইকুম। আমি নৌফেল আহমেদ কিশোরগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট থেকে পড়াশোনা করেছি, কম্পিউটার ডিপার্টমেন্ট। এবার আমার 8ম সেমিস্টারের পরীক্ষার ফাইনাল দিয়েছি। আমি টেকনোলজি পল্লী থেকে নেটওয়ার্কিং এর উপর কোর্স করেছিলাম। এখন আমার আল্লাহর রহমতে একটি চাকরি হয়েছে সেহেল আইটি লিমিটেডে। আমি সাপোর্ট ইঞ্জিনিয়ার পদে আছি এখন। জার্নিটা নিয়ে যদি একটু বলতেন, কিভাবে আসলা, কেমন হলো পুরো ব্যাপারটা? আমরা অনেক জায়গায় শুনেছি অনেক ভালো ভালো ইনস্টিটিউট আছে নেটওয়ার্কিং এর উপর, কিন্তু আমাদের যেটা মনে হলো যে নেটওয়ার্কিং শিখতে হলে টেকনোলজি পল্লী বেস্ট, কারণ এখানে হাতে কলমে ফিজিক্যালি আমরা শিখতে পারি। আর মেইন কথা হচ্ছে এখানে যে টিউটর আমাদের, উনি একদম অনেক ভালো আর ভালো করে শিক্ষা দেয়, উনি শিখায় অনেক ভালো। অনেকেই আসে কিন্তু ভালো করে শিখাইতে পারে না, কিন্তু আমাদের স্যার আমাদেরকে অনেক ভালো করে শিখাইছে, যার কারণে আমরা আজকে চাকরিতে ঢুকতে পারছি। কোন মানে তখন তুমি সিলেক্ট করলা, কেমন করে মনে হলো যে একটা ইনস্টিটিউটকে কি দেখে সিলেক্ট করতে হয়? তোমার কাছে অ্যাজ স্টুডেন্ট তুমি 8ম সেমিস্টারে যখন উঠলা, এর আগে তো তোমাকে সিদ্ধান্ত নিয়েছে, যখন এবার ছোট ভাইরা এখন আবার অনেক ভুল সিদ্ধান্ত নিচ্ছে, তো তোমার ক্ষেত্রে তুমি কিভাবে সিদ্ধান্তটা নিয়েছিলে যে টেকনোলজি পদ্ধতি আমাকে করতেই হবে? এই সিদ্ধান্তটা কিভাবে আসলো? অনেক জায়গার মধ্যে অনেক প্রতিষ্ঠান আছে যারা অনেক কোর্স করায়, তাদের ডেকোরেশন মার্কেটিং অনেক চাকচিক্যে ভরা, কিন্তু তাদের ভিতরে যেই শিক্ষাটা ওরা ভালো করে দিতে পারে না। আমি অনেক নাম শুনছি যে টেকনোলজি পড়লে নেটওয়ার্কিং এর মধ্যে বেস্ট বলতে গেলে এর আশপাশে কেউ নাই। এখন যেহেতু আমি নেটওয়ার্কিংটা বেছে নিয়েছি, তাহলে আমি চিন্তা করলাম আচ্ছা যাই টেকনোলজি পলিতে দেখি কি অবস্থা। কিন্তু এখানে আমরা যা দেখলাম, এখানে নিজস্ব সার্ভার, নিজস্ব ডিভাইস, নিজস্ব সবকিছুই এখানে আছে, যার কারণে এটা বেস্ট মনে হলো। আর আমাদের এখানে প্রায় 3 মাসের কোর্সের মধ্যে 1 মাস হওয়ার আগেই অনেকের চাকরি হওয়া শুরু হয়েছে, আর আমার চাকরিটা হয়েছে 2 মাস কিছুদিন পর। এখানে ফিডব্যাক অনেক ভালো। আচ্ছা, তোমার কাছে আমাদের 5টা ট্রেনিং করেছে, কি কি ট্রেনিং করেছো তুমি নেটওয়ার্কিং এ? সিসিএনএ, এমটিসিআরএ, সিসিটিভি যেটা ওইটা, ওএলটি, তো 5টা ট্রেনিং করছো তাই না? আচ্ছা, অনেকের প্রশ্ন থাকে স্যার টেকনোলজি পদ্ধতি 5টা ট্রেনিং আসলে কি আমি ভালোভাবে শিখতে পারবো? তোমার কাছে কি মনে হয়? যদি শিখার ইচ্ছা থাকে তাহলে এটা সম্ভব। অনেক প্রতিষ্ঠানে 3 মাস চলে গেছে, যারা আমাদের ক্লাসমেট ছিল, আমি নাম বলবো না, ওরা 3 মাসে কিছুই শিখতে পারে না। কিন্তু আলহামদুলিল্লাহ রহমতে আমরা যারা এখানে করছি ওরা অনেক কিছু শিখে গেছি, প্রায় 95% আমরা শিখে ফেলছি। কিন্তু আমাদের সহপাঠী যারা ছিল তারা ম্যাক্সিমামই এখনো 10-20% বেশি আগাইতে পারে নাই। তোমার কাছে কি মনে হচ্ছে টেকনোলজি পড়লি ক্লাস তোমার স্টাইলটা কেমন লেগেছে? মানে ওরা আমরা সাথে কিভাবে ক্লাসটা নেই, এটা কেমন লেগেছে? অন্য অনেকে ক্লাস নেয়, অনেকে ইনস্ট্রাক্টর আছেন, অনেকে বিভিন্ন আইএসপি তে তোমাকে দেখায় স্টুডেন্টকে নিয়ে আসে, তারপরে পরিপ্রেক্ষিতে কি হয় একটা ব্যাড অভিজ্ঞতা হয়। এই ব্যাপারটা এবার তোমরা অনেকে জানিয়েছো আমাদেরকে যারা গিয়েছে, তো তোমার কাছে কি মনে হচ্ছে টেকনোলজি পলি ট্রেনিং এর স্টাইলটা তোমার কাছে কেমন লেগেছে? ওদের কেমন পড়ায়? আমার কাছে মনে হয়েছে যে শিক্ষক অনেকেই আছেন, সবাই ভালো শিক্ষক, কিন্তু আমাদের যে ট্রেনার সোহেল স্যার, উনি মানে আউট অফ দ্য ওয়ার্ল্ড নেটওয়ার্কিং এর বিষয়ে। কারণ উনি যা যা শিখাইছে, যেমনি শিখাইছে ওইগুলা একদম একুরেট, এক্সট্রা কোনো শিক্ষা নাই, একদম একুরেট গুলা আমরা শিখতে পারছি, যেটা আসলে তোমাদের কোম্পানিতে গিয়ে কাজে লাগবে, তাই না? এটা আমাদের কোম্পানিতে এক্সাক্ট কাজে লাগছে। অনেকে বলে যে আমার হার্ডওয়্যার লাগবে, আসলে কি তোমার হার্ডওয়্যার কমার্শিয়াল প্লাস কোনো ট্রেনিং কি লাগে? না, এটা আসলে একটা ভুল সিদ্ধান্ত না, বলো? এটা আসলে যারা করে সময়টা নষ্ট হয়, ঠিক আছে না? তোমার কাছে কি মনে হয়েছে বলো তো? আমাদের কাছে মনে হয়েছে যে আমরা যতদিন ক্লাস করছি প্রতিটা ক্লাসেই একদম একুরেট শিক্ষা মানে শিখতে পারছি, আর আমাদের 1 মিনিটও সময় নষ্ট হয় নাই। আর এখানে শিখতেই হবে। যাক আলহামদুলিল্লাহ, তোমাদের ক্লাসের টাইমটা তোমরা শুরুটা জানো, শেষটা কি তোমরা জানো কতটুকু গিয়ে শেষ হবে? এখানে সবচেয়ে বেনিফিটের যে বিষয়টা, এখানে শুরু আছে কিন্তু এখানে শেষ নাই। আমাদের যতক্ষণ আমরা মনে করছি যে আমাদের এখনো হয় নাই, আমরা ততক্ষণই সারা আমাদের শিখাইছে, আমরা শিখছি। আচ্ছা, একটা প্রশ্ন থাকে, ক্লাসের পরে তোমরা কি প্র্যাকটিস করতে পারতে, বা যে কোনো মুহূর্তে এসে আমাদের সার্ভার রেখে ডিভাইস গুলোতে প্র্যাকটিস করতে পারতা? হ্যাঁ, অবশ্যই। আমাদের যখন যেই পয়েন্টটাতে প্রবলেম হয়েছে, আমাদের সোহেল স্যার আছে, আরো কিছু হাসিব স্যার আছে, তন্ময় ভাই আছে, ওনারা আমাদেরকে অনেক হেল্প করছে। আমরা যখনই ওনাদের সাথে কন্ট্যাক্ট করছি আমরা ফিডব্যাক পাইছি। আচ্ছা, এরকম তো একটা ইনফরমেশন থাকে যে আবার অনেকে কমপ্লেইন দিচ্ছে স্যার টিচারকে ভয়ে ফোন দিতে পারে না, টিচারের কাছ থেকে হেল্প পায় না। এটা টেকনোলজি পলির সাথে এরকম হয়েছে? এখানে টিচার অনেক ফ্রেন্ডলি, অবশ্যই তাদেরকে আমরা রেসপেক্ট করব। রেসপেক্টের জায়গা থেকে আমরা যদি টিচারদের সাথে মিশতে পারি
অবশ্যই তারা অনেক হেল্পফুল এবং ফ্রেন্ডলি। মানে কখনো কি এরকম তোমার ব্যাড অভিজ্ঞতা হয়েছে সত্যি করে যদি বলো, যে টিচারদেরকে ফোন দিছো বা ওনারা তোমাকে রেসপন্স করে নাই বা তোমাকে ফোনের ফিডব্যাক দেয় না, বা তুমি রাতে 10টা বাজে একটা ফিডব্যাক চাইছো, এরকম কি হয়েছে কিনা? এটা কখনোই হয় না। আমরা যেই সময় স্যারকে নক করছি বা কল দিছি, মেসেজ দিছি, স্যার খুবই আন্তরিকতার সাথে আমাদেরকে ফিডব্যাক দিছে, রেসপন্স করছে আমাদের। আচ্ছা, তোমাদের ছোট ভাইদের মধ্যে আবার একটা প্রশ্ন ছিল, কমন প্রশ্ন, যে স্যার ভাড়া করা ট্রেনার আর পার্মানেন্ট ট্রেনারের মধ্যে পার্থক্য কি? ভাড়া করার ট্রেনার আপনি যদি 2 ঘন্টার জন্য আনেন তাহলে 2 ঘন্টার মধ্যে উনি চলে যাবে, শিখলেন না শিখলেন ওইটা ম্যাটার করে না। কিন্তু যেহেতু এই প্রতিষ্ঠানটা আমাদের সোহেল স্যার চালায় এবং স্যারই এটা তত্ত্বাবধান করে এবং উনি মেইন ট্রেনার, তাহলে ওনার র্যাঙ্ক পুশ করার জন্য ওনাকে অবশ্যই শিক্ষা দিতে হবে। আর ওনার অবশ্যই একটি সুনাম আছে, উনি অনেক সরকারি প্রজেক্টে কাজ করছে। দ্যাটস গ্রেট। তো আমরা আসলে এই জিনিসটা থেকে তোমাদের ছোট ভাইরা যারা, তারা কি ভয় পাওয়ার কোনো কারণ আছে? স্যার চলে যাবে আর আসবে না ক্লাস নিতে, একটা ক্লাস নিয়ে আসবে না, এরকম কোনো কারণ আছে? 3 মাসের যতগুলা ক্লাস আছে প্রত্যেকটা ক্লাসের মধ্যে নিজাম স্যার সবসময় আগে উপস্থিত থাকে, আমাদের আগে উনি উপস্থিত, আর উনি আমাদেরকে যাইতে দেয় না। শিখে যেতে হবে, একজন করে আমাদেরকে প্র্যাকটিস করাইছে। আপনারা লাইভ দেখতে পারেন, আমাদের পেজে অনেক লাইভ আছে। হ্যাঁ, আসলে আমাদের এরকম কি যে আমরা বলি একটা করি একটা, এরকম কখনো কি হয়েছে বলো না? আমার কথা হচ্ছে, আমি বলতে চাই যে আপনারা যদি শিখতে চান, যদি কিছু করতে চান, তাহলে আসেন। এখানে ভণ্ডামি করার কোনো রাস্তা নাই, এখানে কারচুপি করার কোনো ওয়ে নাই, এখানে শিখতেই হবে। শিখবেন অথবা শিখবেন, শিখলে আপনার চাকরি ব্যবস্থা আমরা করতে হবে, অটোমেটিকলি হয়ে যাবে, চাকরি অটোমেটিক হয়ে যাবে। কারণ আমাদের 1 মাস শেষ হওয়ার আগেই 28-29 দিন পরে থেকে 5-6 জনের চাকরি হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, এটা আসলে আমাদের একটা স্পিরিট, যা আমাদের স্টুডেন্টদেরকে আমরা আসলে ওই যে বড় একটা ইনস্টিটিউটে আমরা আপনাকে খেয়াল রাখবো না, আপনি আসলে আসলেন, না আসলে না, এটা ক্লাস মিস দিলে আমরা কি তোমাদের খেয়াল রাখতাম বা খবর নিতাম? হ্যাঁ, আমাদের ক্লাস লেট হলেই স্যাররা ওই যে সাথে সাথে অফিস সহায়করা আমাদেরকে কল দিত যে কেন আসি না, কেন আসতেছি না, আসতে হবে, ব্যাকআপ ক্লাসের ব্যবস্থা আছে আমাদের। এটা কি তোমাদের অনেক ভালো লেগেছে না খারাপ লেগেছে এই আন্তরিকতা বা এই খবর নেওয়াটা? এটা আমরা যারা শিখতে চাই তাদের সবসময় এটা ভালো লাগবে। আরেকটা প্রশ্ন, যে স্যার ঢাকা শহরে আসলে তো কেউ আমাদেরকে খবর রাখে না, আসলে টেকনোলজি বলে কি তোমার খবর রাখতো না? আমরা যখন আসছিলাম তখন একটা ক্রুশাল মোমেন্ট ছিল, কারণ ওই সময় আন্দোলন হচ্ছিল। স্যার আমাদেরকে প্রতিদিন মেসেজ দিয়ে আমাদের খোঁজ খবর নিছে, আমাদেরকে কল দিছে, আমরা কেমন আছি জানতে চাইছে। উনি আমাদেরকে বলছে যে তোমাদের কোনো প্রবলেম হলে আমরা সাথে সাথে আমরা সেটা একটা ইনস্ট্যান্ট সাপোর্ট দিব ইনশাআল্লাহ। এত সমস্যা হয়েছে, তারপরে কি আমরা ক্লাস কেমন মিস দিছি? না, আসল কথা বলতে গেলে যেই কতদিন আন্দোলন হয়েছে অন্যান্য সকল প্রতিষ্ঠান বন্ধ ছিল, সকল সরকারি শহর সব, কিন্তু আমরা ক্লাস করছি, আমাদের ক্লাস চলছে। এটা আমাদের আসলে একটা বড় চাহিদা, কেন আমাদের টেকনোলজি পল্লী এটা এমন জায়গায়, মানে খুব সেফ একটা জায়গা, তাই না? জি, ইনস্টিটিউট সিলেক্ট করার ব্যাপারে আসলে অনেকে জানে না যে আমরা যদি একটা এমন একটা জায়গা নিলাম যেখানে থাকা খাওয়ার অনেক বেশি প্রাইস পড়ে যাবে, তারপর তোমার কস্ট অনেক বেশি পড়ে যাবে, ছোট ভাইরা এটা আসলে সিলেক্ট করতে পারে না। এটা নিয়ে তুমি যদি একটু বলো, ঢাকা শহরে এই কস্ট ম্যানেজমেন্টের ব্যাপার তোমার কাছে কেমন একটা অভিজ্ঞতা হয়েছে? এইখানে আমার দেখা মতে, আমার অভিজ্ঞতা মতে টেকনোলজি পল্লীতে অনেক কম টাকা। 5টা ট্রেনিং অন্য জায়গায় মিনিমাম 15-16,000 টাকা নিতে সম্ভব না। আমি দেখছি 5টা ট্রেনিং 36,000 টাকা করে অন্য প্রতিষ্ঠানে, 36, 28, 30, কিন্তু এখানে একদম লো রেঞ্জে। মানে এটা কেন? নিজাম স্যারদের এখানে মানে কোয়ালিটি খারাপ, এই জন্য কম দিচ্ছি, এরকম কিছু? যারা শিখাইতে চায় তারা সময় চিন্তা করে যে আমরা শিখাবো, আমরা টাকার চিন্তা করি না, যারা শিখাইতে চায়। এখানে সবথেকে বড় জিনিস কি, আমরা মালিকের মেইন ইনস্ট্রাক্টর, এই টাকাটা তো আমাদের ইনস্ট্রাক্টরদেরকে দিতে হচ্ছে না, তাই না? এই কারণে আমরা কি দিতে পারি কম প্রাইসে স্টুডেন্টদেরকে দিতে পারে, যার কারণে স্টুডেন্টরা যদি আজকে ভালো করে, আমাদের মার্কেটিং এর দরকার নেই, তোমরা ফিডব্যাকের কারণে আমাদের আলহামদুলিল্লাহ বড় একটা মার্কেট, অনেস্টলি আমরা বলি। তো এখানে অনেকে বলো যে কেমন খরচ হইতে পারে থাকা খাওয়া ঢাকা শহরের মধ্যে? যদি স্যার আমাকে এই প্রশ্নটা করেছে যে একটু আগে, তোমার কাছে কি মনে হয়েছে কেমন খরচ হতে পারে ঢাকা শহর টেকনোলজি বলে? আমি এক্সাক্ট অ্যামাউন্টটা বলতে পারবো না, মানে এমনিতে আমি এটা বলতে পারবো যে অন্য যে কোনো জায়গা থেকে এইখানে কম, অনেক কম পড়ে, আমি গ্যারান্টি দিতে পারবো। কারণ এক্সট্রা কোনো তোমার গাড়ি ভাড়া লাগবে না, রিক্সা ভাড়া লাগবে না, টেকনোলজি পল্লীর পিছনে সকল ম্যাচ হোস্টেল স্টুডেন্টরা থাকতে পারে, আর এখানে 3-4 মিনিটের হাঁটার মধ্যে অনেক ম্যাচ আছে। তুমি কোনদিন একটা ঘুম থেকে উঠতে লেট হলো, তুমি কিন্তু দুম করে চলে আসতে পারলে, এটা একটা বড় অ্যাডভান্টেজ না বলো? 5 মিনিটের মধ্যে আসা যায়, 5 মিনিটের মধ্যে আসা যায়। আচ্ছা, একটা প্রশ্ন ছিল স্যার, টেকনোলজি পল্লীতে এই যে রিয়েল ডিভাইস বলে, আসলে কি রিয়েল ডিভাইস তোমরা দেখেছো বা কাজ করেছো? এখানে অবশ্যই রিয়েল ডিভাইস আছে, এখানে আলাদা সার্ভার আছে, আলাদা রাউটার আছে, প্রত্যেকের জন্য আলাদা পিসি আছে, আলাদা ডেস্ক আছে, এটা হচ্ছে সবচেয়ে বড় বেনিফিট। আর প্রত্যেকের জন্য মনিটর করার জন্য এখানে আমাদের 2জন সহায়ক আছে,
যারা সবসময় তোমাকে যারা দেখবে, সবসময় আমাদেরকে সাপোর্ট দিচ্ছে। যখনই আসবা, যত রাতেই আসো, একটা ক্লাস মিস গেলে আরেকটা ক্লাসে আমরা কি এই তোমাকে ব্যাকআপে বসতে দেই কিনা, এটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্যাররাই আমাদেরকে জোর করে যে আমরা যদি আমাদের ক্লাসগুলো করি, যদি আমাদের কোনো কনফিউশন থাকে স্যাররাই বলে যে থাকো, থাকে ক্লাস করে যাও, মানে এখানে আপনি আসতে পারবেন, যাওয়ার কোনো স্কোপ নাই, যাওয়ার সিদ্ধান্ত আমরা নিব, হ্যাঁ শিখতে হবে। খুব নাইস একটা কথা বলছো। আচ্ছা, সবার একটা প্রশ্ন ছিল স্যার, টেকনোলজি পল্লীতে আসলে আমি আসলাম, আমি শিখলাম, চাকরি হওয়ার ব্যাপারে আমি কিছুই শিখবো না, চাকরি কি দিয়ে দিবেন? না শিখলে এটা কি সম্ভব? না, তোমাকে কাজটা কি তো প্রপারলি শিখতে হবে। আরেকটা প্রশ্ন ছিল যে টেকনোলজি পল্লীতে আমরা প্রতিবার ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টে অনেক ইনস্টিটিউট যাই, আমরাও যাই, আমরা শুধু টেকনোলজি পল্লী নেটওয়ার্কিং নিয়ে কাজ করতে পারাতে আমাদের কি সুবিধা হয়েছে? আমরা গ্রাফিক্স, ওয়েব অনেক কিছু করে না, এক্ষেত্রে তোমার কাছে কি মনে হয়েছে? শুধু নেটওয়ার্কিং নিয়ে কাজ করাটা কি ভালো হয়েছে কিনা, তোমার কাছে কি মনে হয়? হ্যাঁ, আমার কাছে মনে হয় এটা একটা বেস্ট ডিসিশন, কারণ অনেক প্রতিষ্ঠানের মধ্যে 5-7টা ডিপার্টমেন্টে কাজ করা হয়, এজ এ রেজাল্ট ওদের কিছুই হয় না, ফোকাস থাকে না, ওদের কোনো ফোকাস থাকে না, কারণ 2 ঘন্টা বা 1 ঘন্টার একটা করে ক্লাস থাকে, এখন ওদের ভিতরে টেনশন থাকে যে কোন প্রজেক্টটা আমি কমপ্লিট করব, যার কারণে টেকনোলজি পলিতে শুধু নেটওয়ার্কিং, আপনি আসেন নেটওয়ার্কিং এর উপরে ফোকাস করেন, ইনশাআল্লাহ একটা ভালো ফিডব্যাক আসবে। আচ্ছা, অনেকের প্রশ্ন ছিল স্যার, আইএসপি তে ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট করাটা শুরুতে কি ভালো, আসলে উচিত? হ্যাঁ উচিত না, কেন? কারণ প্রথমে তুই করে সেটা ডিভাইস, হ্যাঁ আইএসপি তে করা কখনোই উচিত না, কারণ ডিভাইসটা তো খুলতে পারবে না, লাইভ ডিভাইস আপনি কখনোই আইএসপি তে যা ওই এক্সাক্ট ওই যে একুরেট পার্টস গুলো খুলতে পারবেন না, চেঞ্জ করতে পারবেন না, লাইভ এখানে একটা ডিভাইস চলে, কারণ ওখানে একটা ক্লায়েন্ট সাপোর্ট দিতে হয়। তা আমাদের এখানে তো তোমার কাছে কি মনে হলো, তুমি তো একটা আইএসপি দেখে কাজ করতেছো নাকি, তো তোমার কাছে কি মনে হলো যে আসলে প্রথমে যারা এই সিদ্ধান্তটা নেয় এটা কি ভুল সিদ্ধান্ত কিনা? হ্যাঁ, এটা ভুল সিদ্ধান্ত, কারণ ডিভাইসটা তো তোমাকে লাইভ ডিভাইস খুলতে দিবে না, ডিভাইসটা আমার জন্য আননোন। আমি যখন ট্রেনিং করব টেকনোলজি পলিতে, তখন আমি এক্সাক্ট ওই ডিভাইস গুলোই পাবো যেগুলো আইএসপি তে আছে, কাজে লাগে। আমরা যদি এখানে 1 মাস 1.5 মাস 2 মাস প্র্যাকটিস করি মনোযোগ দিয়া, এত সময় দরকার নাই, 1 ঘন্টা 2 ঘন্টা যদি আমি প্র্যাকটিস করি, ফিউচারে আমাদের চাকরি করবো, আমাকে ইন্টার্নি করার দরকার নেই। ইন্টার্নি করলে একটা জিনিস সমস্যা হয় কি, তুমি ইন্টার্নিতে খারাপ করলে তোমার চাকরি হওয়ার কোম্পানিতে মানে পসিবিলিটিটা কমে যায়, এখন তুমি আমার এখানে ইন্টার্নি করছো, তোমার পারফরমেন্স খারাপ, এটা একটা বড় জিনিস না? আর আমাদের এখান থেকে শিখলে হচ্ছে কি, তুমি ওই জিনিসটা প্রপারলি ভয়ে, মানে মনের ভয়টা কাটিয়ে সিসকো রিয়েল ডিভাইস, সিসকো রিয়েল সুইচ, তারপর মাইক্রোটিক, ওয়েলটি, এই ডিভাইস গুলো যখন তুমি আমাদেরকে ফুললি কনফিগার করবা, আশা করি তোমাকে কোনো কোম্পানি তার কি করা লাগবে না, আটকেতে পারবে না, ভয়টা থাকবে না। এই যে ইন্টারভিউ তোমরা যাও, ইন্টারভিউর জন্য টেকনোলজি পড়লে কি কোনো সহযোগিতা করে বা সিবিটিভি রেডি করে দেয়, এটাতেই তো জানতে চাইছি। একটা বিষয় অবাক হয়ে গেলাম, আমি ইন্টারভিউ দিছি 2টা, স্যার আমাদেরকে যা পড়াইছে 100% কমন পড়ছে, এবং আমরা যা পড়ছি আমার কাছে মনে হয়েছে ওনারাও তা জানে না। আলহামদুলিল্লাহ, এটা খুবই খুবই ভালো লেগেছে। আমরা এমন ভাবে রেডি করি যেন একটা স্টুডেন্টকে ইন্টারভিউতে গিয়ে কোনো কারণে যেন মনোকষ্ট না হতে পারে, তবে ইনসাল্ট হতে না হয়। তো এটা অনেকে জানতে চায় যে আসলে স্যার আপনার জব প্লেসমেন্টের জন্য সহযোগিতা করেন কিনা। আসলে আপনি কাজ শিখলে আলহামদুলিল্লাহ রিজিকের মালিক আল্লাহ, আমরা সর্বোচ্চ চেষ্টা করি। তো এখন তোমাদের ছোট ভাইদের সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে তাদের কিছু কিছু ভুল সিদ্ধান্ত থাকে, এই যে লাস্টে গিয়ে আমি সিদ্ধান্ত নিবি, এই কথাটা যদি তুমি একটু অ্যান্সার দাও, লাস্টে গিয়ে সিদ্ধান্ত নিলে কি ধরনের ক্ষতি হতে পারে? লাস্টে তাড়াহুড়ার কিছুই ভালো না, যেহেতু আপনার এখনো কিছুদিন টাইম আছে, 1 মাস 1.5 মাস 2 মাস, আপনি দেখেন, অ্যানালাইসিস করেন, পরীক্ষা করেন, সবকিছু করেন, দেখেন। আমার মনে হয় আপনার জন্য টেকনোলজি পলিটাই বেস্ট হবে যদি আপনি নেটওয়ার্কিং শিখতে চান, স্পেসিফিক নেটওয়ার্কিং নিয়ে যদি যারা কাজ করতে চান। অনেকে বলে নেটওয়ার্কিং এর ক্যারিয়ারটা নাই, তোমার কাছে কি মনে হয়? তুমি চাকরি করলা, আমার কাছে মনে হয় নেটওয়ার্কিং ক্যারিয়ারটা ফিউচারে অনেক বড়, এটা ছাড়া পৃথিবী চলবে না, তো অনেকে জানে না আসলে হয়তো। আমাদের এখানে আমরাই দেখছি যে স্যারের কাছে বড় বড় কোম্পানিরা সিভি চায়, এমপ্লয়ি চায়, আমাদের কাছ থেকে চায়, অন্য জায়গায় আমরা সিভি পাঠাই, কিন্তু এখানে আমাদের কাছ থেকে সিভি চাই, এটা অনেক বড় একটা প্রাপ্তি। তো এটা অনেকে জানে না যে হয়তো বা নেটওয়ার্কিং এ আসলে চাকরি নেই, বাকরি নেই, হ্যাঁ, আর মেয়েরা তো আমাদের এখান থেকে এখন 10 জনের চাকরি হলে এটা অনেক কোম্পানিতে যে মেয়েরা কেন নেটওয়ার্কিং শিখবে, আমাদের প্রতিষ্ঠানেও আমাদেরকে বলা হয়েছিল যে মেয়েরা কেন নেটওয়ার্কিং শিখবে, একদম মানে একদম ভুল ধারণা, মেয়েরা কেন শিখবে, কারণ ওদের জায়গাটা বেশি, কিন্তু অনেকে জানে না দেখে মেয়েদেরকে আসলে নেটওয়ার্কিং এ এই জায়গাটা স্কোপটা করে দেয়। অনেকে মনে করে নেটওয়ার্কিং শেখা মানে ওই কেবল টানতে হবে, বাইরে গিয়ে কাজ করতে হবে, আসলে না, আপনি ডিরেকশন দিয়ে দিবেন, অফিসে বসে এসির নিচে ওরা কাজ করবে, আপনি তো নকে থাকবে নেটওয়ার্ক অপারেশন সেন্টার, তাই না? এটা একটা কি আমাদের ভুল দিক নির্দেশনা থাকে। তো আগে আমাকে যে ট্রেনিংটা করতে হবে সিসকো কোম্পানির সিসিএন এর অ্যাসোসিয়েট ট্রেনিং, তার মাইক্রোটিকের অনেকে বলে শুধু এমটিসিএন, শুধু এমটিসিএন করলে কি পুরো কাজটা শেখা যাবে? না না,
আমার যদি একটা 5 তলা বিল্ডিং এ উঠতে হয় অবশ্যই আমাকে গেট করতে হবে, স্টেপ বাই স্টেপ উঠতে হবে, তাহলে আমি পুরো বিল্ডিংটা উঠতে পারবো। এখন যদি আমি গেটে স্কিপ করি আমি কখনোই যেতে পারবো না বিল্ডিং এ। তো এটা একটা ভুল সিদ্ধান্ত না যে সবাই শুধু একটা ট্রেনিং করে, আমরা 2টা ট্রেনিং করাইছি না একদম A to Z। হ্যাঁ হ্যাঁ, আমাদের একটা সবগুলোই করানো হয়েছে। অনেকে ওএলটি করায় না, শুধু করায় কি, আমাকে যেটা প্রশ্ন করেছেন যে কমিশিয়ে প্লাস বা সিসিএনএ এমটিসিএনএ, যে মাঝখানে কি হলো, গ্যাপ পড়ে গেছে। এই জন্য অনেক কোম্পানিতে বা অনেক ইনস্টিটিউটে হয় না। কেন? কারণ এটা করাতে হলে মিনিমাম 3 জন ট্রেনার লাগবে, 5 in 1। তা আমাদের এখানে আসলে এই 1 জন ট্রেনার বা 2 জন ট্রেনারের ক্লাস নেওয়ার কারণে কি হয়েছে, তোমার সাথে একটা সম্পর্ক স্থাপন হয়েছে। যেমন আমি নিয়েছি 5 in 1, এতে করে কি হচ্ছে, তোমাকে আমরা প্রপারলি চিনতে পেরেছি, তাই না? 5 in 1 যখন ট্রেনিং করেছো, তো আলটিমেটলি এটা অনেকে বুঝে না বা জানে না দেখে আসলে কি হয়েছে, আজকে বাংলাদেশের নেটওয়ার্কিং এ জব প্লেসমেন্ট অন্য ইনস্টিটিউট, আমি জানি না টেকনোলজি পল্লীর মধ্যে 40 জন হয়েছে কিনা, তুমি দেখছো কিনা? না না, আমি তো 40 জন এট এ টাইম কখনো দেখছো? এর আগে তো আমাদের 70 জন হইলো, তো এই বছর আলহামদুলিল্লাহ 40 জন। আমরা আসলে নিজেদের কাছে খুব প্লেস যে টেকনোলজি পল্লীর স্টুডেন্ট আবার একসাথে 40 জন আলহামদুলিল্লাহ। তো একটা তুমি চাকরিতে ঢুকে গেছো, এই যে তুমি এখন বিএসসি যদি করতে চাও, তোমার কি বাবা মার থেকে আর টাকাটা নেওয়া লাগবে, বা এখন কি টাকা চাচ্ছে হচ্ছে কিনা বাবা মার কাছে? আল্লাহর রহমতে এখন পর্যন্ত আমি বাসা থেকে কোনো টাকা আনি নাই। আমার যতটুকু ইনকাম আছে আলহামদুলিল্লাহ আমার চলতেছে। আপনি যদি চিন্তা করেন যে আপনার বাবার অনেক কিছু থাকতে পারে, সেলফ ডিপেন্ডেন্ট হইতে চান, তাহলে আপনি কিছু করেন, আর যেই টাকা আপনি স্যালারি পাবেন থাকা যাবে, এটা কোনো আপনি লাক্সারি লাইফ লিড করতে পারবেন না, কিন্তু আপনি থাকতে পারবেন মিনিমাম একটা সময় যাওয়ার পরে আলহামদুলিল্লাহ আমাদের ওই জায়গাটা ফিল আপ হয়ে যাবে। কিন্তু আগে তো আমাকে কি বেকারত্ব থাকার থেকে একটা কোম্পানিতে লেগে থাকাটা কি বেস্ট? আমাকে প্রথম পদক্ষেপটা তো নিতে হবে, আমরা ওইটাই নিতে চাই না। না, অনেকে এটা আসলে ইগো প্রবলেম থাকে, তাই না? ইগো প্রবলেম থাকে। তো আলহামদুলিল্লাহ এটাতে তোমার আব্বু কি খুশি হয়েছে, তুমি আজকে নিজের পায়ে দাঁড়াচ্ছ, এটাতে কেমন লেগেছে ওনাদের, বলো তো? ওনারা অনেক খুশি হয়েছে। ওনারা কখনো ভাবে নাই যে আমি চাকরিতে যাব, কিন্তু আমি চাকরিতে গেছি, ওনারা সারপ্রাইজ, শক, এখনো শক। ওনারা 5 মাস হয়ে গেছে, ওনারা এখনো শক। তো বাবা মাকে অবশ্যই ধন্যবাদ দিতে হবে, আর তোমাদের যারা টিচাররা আসছে তারাও তো। হ্যাঁ, সর্বশেষ আমাদের টিমের ব্যাপারে যদি একটু বলো, টেকনোলজি বলে টিমটার কাজটা কেমন লেগেছে? আমি আরেকটা ব্যাপার, আমরা যে ক্লাসটা নিতাম, নেওয়ার ব্যাপারে তোমাদের থেকে হোমওয়ার্কটা যখন নিতাম, এটার ব্যাপারে যদি একটু বলতো, হোমওয়ার্কটা আমরা কিভাবে নিতাম? আমি যদি বলতে চাই ওভারঅল, তাহলে আমি বলবো যে আমাদের যে 3 জন আছেন, আমাদের নিজাম স্যার সহ, আমি বলবো যে নিজাম স্যার একাই 30 জন টিচারের সমান। কারণ আমরা যে 5টা কোর্স করছি, ওইটার জন্য অন্য প্রতিষ্ঠানে 5-7 জন আলাদা আলাদা ট্রেনার লাগে, কিন্তু উনি আমাদেরকে একাই সব করাইছে, যেটা খুবই অবাক করার বিষয় যে একজন মানুষ এত কিছু কেমনে পারে। এটা উনি আসলেই পারে। আর আমাদের যে 2 জন স্যারের হেল্পের জন্য ছিল, ওনারাও একদম মানে অনেক ভালো। ওনারা এরকম না, অনেকে আছে লেখাপড়া পারে কিন্তু কাজ পারে না, ওনারা কাজ পারে, যেটা আমাদের দরকার। আর যেই ফিডব্যাক মানে হোমওয়ার্কের যে বিষয়টা, আমরা এখানে চুরি করার কোনো স্কোপ নাই। আমাদেরকে লাইভে স্যারে সবসময় পড়া জিজ্ঞেস করছে, আর এটাতে আমাদের একটু বেনিফিট হয়েছে। কারণ 4 বছর তোমরা পড়ো না, সেটা আমরা 3 মাসে তোমাদেরকে একটু বেশি পড়াইছি। অনেক কোম্পানি ওই লাইভ গুলা দেখে আরো আগ্রহ প্রকাশ করছে আমাদের জন্য, যে আমাদেরকে আইডেন্টিফাই করতে পারছে যে এই ছেলেটা ভালো, আমরা ওদেরকে চাচ্ছি। স্পেসিফিকলি আমরা মানে কষ্ট করে কোম্পানিতে পাঠাতে হয় না, তাই না? একটা কোম্পানি যদি আমরা ওইভাবে রেডি করি, আমরা কেন একটা কোম্পানিকে বলতে হবে আমাদের স্টুডেন্ট ভালো? সেটা তো আমরা লাইভে নিচ্ছি। তোমার থেকে পড়াটা আদায় না করে তো তুমি লাইভে তো দেখে দেখে বলতে পারতেছ না। অনেক কোম্পানি ওই লাইভটা দেখলে ওরা আর প্রশ্ন জিজ্ঞেস করে না, ওরা তো দেখছে যেগুলো তো কারচুপির কোনো সুযোগ নেই, যেহেতু লাইভে স্যারের প্রশ্নগুলো জিজ্ঞেস করতে। মানে আমরা অনেস্টলি যতটুকু কাজ করে, অনেস্টলি অন্যদের মতো না যে আমরা আসলে অতিরিক্ত পোস্ট দেই বা কিছু, যা হয় সব লাইভই হয়, যেটা আমাদের একটা বড় অনেস্টলির জায়গা। তা আশা করি তোমাদের ছোট ভাইদেরকে আবার তুমি কি আমন্ত্রণ করবা তোমাদের কিশোরগঞ্জ পলিটেকনিকের স্টুডেন্টরা? আমি ওদেরকে বলতে চাই, যারা এখন আসতে চায় বা আসতে চাচ্ছে, আমি ওদেরকে বলবো তোমরা আসো। কারণ আমাদের সিট লিমিট আছে 180 জন, সিট লিমিটেশন আছে, চাইলে অনেক আসতে পারবে না। কারণ এখানে তুমি তোমার ফ্রেন্ডরাই যে যখন অন্য প্রতিষ্ঠানে ইন্টার্নি করবে, আর তুমি যখন টেকনোলজি পল্লীতে করবা, 1.5 মাস পরেই আল্লাহর রহমতে যদি তোমার চাকরি হয়ে যায়, তখন তুমি নিজেকে বলতে পারবা যে আমি এখানে এসে একটা ভালো ডিসিশন নিয়েছি আলহামদুলিল্লাহ। কারণ তুমি তোমার ফ্রেন্ডদেরকে 1.5 মাস 2 মাস পরে যখন দেখবে, অন্তত এটা বলতে পারবে যে আমি তোমাদের থেকে কত দূরে গিয়ে আছি, এই একটা নিজে জাস্টিফাই করতে। যখন তোমাদের মধ্যে কনভারসেশন হবে, তখন ওরাই অবাক হয়ে যাবে যে আমরা ভুল করছি টেকনোলজি পল্লীতে না যায়। হ্যাঁ, এই জিনিসটা আবার কি করতে হবে না, আর ভুল করা যাবে না। যেটা আবার অনেকে কমপ্লেইন করেছে যে স্যার আসলে আমাদেরকে কেউ বলে নাই বা আমাদেরকে বড় ভাবে ফিডব্যাক দেয় না। আজকে রাফেল নিজে ফিডব্যাক দিতে আলহামদুলিল্লাহ চলে আসছে, এটা খুবই ভালো লেগেছে আমাদের কাছে যে জব প্লেসমেন্ট হওয়ার পরেও সবাইকে ফিডব্যাক দিতে আসছে। তো তারপরে যদি কেউ ভুল সিদ্ধান্ত নেয়, সেটা দায়ভার আসলে আমাদের না।
তো যাক, এটা খুবই ভালো। আর তোমাদের সিএসআর কে যদি একটু ধন্যবাদ দিয়ে দাও, যারা তোমাদের এখানে আসতে সহযোগিতা করেছে। হ্যাঁ, আমাদের সিআই স্যার আর আমাদের যে আর ওই অন্য, আমরা তো ফার্স্ট শিফটে ছিলাম, সেকেন্ড শিফটে সিআই স্যার আর আমাদের কয়েকজন সিনিয়র স্যার আছে, ওনারা আমাদেরকে অনেক হেল্প করছে, যার কারণে আমরা আসতে পারছি। যাক, আলহামদুলিল্লাহ, এটা খুবই খুবই ধন্যবাদ নাকি? জি জি, ওনাদেরকে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি। যাক, সবাইকে একটা সালাম দিয়ে তাহলে আজকে আমরা শেষ করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। সবাই ভালো